কি সবসময় বলতো আমার চুপচাপ থাকাটাই তাকে অনেক টানতো। তার মনে হতো রহস্যময়ী। আমার প্রতি তীব্র কৌতূহল থেকে তার মনে প্রেম আসে। তারপর রোজ নিয়ম করে রাস্তায় দাঁড়িয়ে থাকতো আমায় এক পলক দেখতে। আমি স্কুলে যাওয়া আসার টাইমে সে স্কুলের মোড়ে দাঁড়িয়ে থাকতো সব সময়। তারপর একদিন সাহস করে বলে দেয় মনের অভিব্যক্তি। বাবাকে আমি ভীষণ ভয় পেতাম। তার রাগের যে নমুনা ছিল, বড় ভাইয়া আপুদের দেখে তা অদ্যপন্ত জেনে নিয়েছিলাম বলেই এগুনোর দুঃসাহস করিনি। কিন্তু আবেগের ঘন উচ্ছ্বাসের ঢেউয়ে প্রেম কি দমে থাকে? বাবা ভাইয়ের অগোচরে চলতে থাকে আমার জীবনের প্রথম মধুময় প্রেম। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্রী। জিএসসি পরীক্ষা শেষ, তাই স্কুলে প্রাইভেট কিছু নেই। ওদিকে তৌকির পড়াশোনার জন্য ঢাকায় পাড়ি জমায়। তার সঙ্গে যোগাযোগের মাধ্যম নেই বলতেই চলে। তবুও ফাঁকে ঝুঁকে বান্ধবীর মোবাইল থেকে কল করে কয়েক মিনিট কথা হতো। ছুটিতে এলে দেখা হতো। এভাবেই চলছিল আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। কলেজে ওঠার পর থেকেই আমার বিয়ের জন্য প্রপোজাল আসতে শুরু করে, কিন্তু নানান কারণে সেসব তেমন জোর পায় না। ততদিনে আমিও 52 বাটনের একটা নোকিয়া সেটের মালিক হই। সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলা, গল্প কত কী। কিন্তু এত কথা বলতে পারতাম কিভাবে জানি না। তকির বলতো, প্রেমে পড়ে তোমার মুখের কথার খই ফুটছে। আমি হাসতাম তার কথা শুনে। মাঝে মধ্যে ভাবি, সেই মানুষটা কিভাবে এত বদলে গেল। আমার সাথে কথা না বলে যার শান্তি লাগতো না, সে কখন কিভাবে শান্তিতে থাকে। কত রাত আমি জেগে কাটিয়েছি তার ফোন কলের আশায়। আমার ফোন করা নিষিদ্ধ ছিল বলে কল করিনি ভয়ে। ওর যা মেজাজ! একবার নিষেধাজ্ঞা ভুল করে কল করেছিলাম বলে কি জঘন্যভাবেই না গালাগাল করছিল, মা বাবা তুলে। আমি লজ্জায় পুরো রাত কেঁদেছিলাম। অথচ সে নিজে ফোন করতে ভুলে যেত। আমি টের পেতাম মানুষটা বদলে যাচ্ছে, কিন্তু ততদিনে আমার যে তার পথ রইল না। সে আমার অভ্যাসে এতটাই মিশেছিল যে আমি তাকে ছাড়া একটা দিনও পার করার চিন্তা করতে পারতাম না। ম্যাম সাহেব, বইটা পড়ে সবসময় মনে হয়েছে প্রতিষ্ঠিত ছেলের বউ হওয়ার চেয়ে পাশে থেকে প্রতিষ্ঠিত হওয়ার ছেলের বউ হওয়া ঢের ভালো। আমি তো তার দুর্দিনে পাশে থেকে সুদিনের ভাগিদার হতে চেয়েছিলাম। তবে কেন রাখলো না? আমার কত শত অপবাদ দিয়ে গেল। অযোগ্যতায় লম্বা লিস্ট দড়িয়ে দিয়ে বলেছিল আমি তার পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। আমার মতো ইন্ট্রোভার্ট মেয়েরা নাকি সবাইকে নিয়ে সংসার করতে পারে না। এমন কথা যে মেয়েটা প্রণতের কাছে শুনেছে, সে কি এমন ভরা সংসারে টিকে থাকার মনোবল পাবে? সত্যি বলতে আমি মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। হঠাৎ কোলের উপরে রাখা হাত কারো স্পর্শ পেতেই আমার ধ্যান ভাঙল। তাকিয়ে দেখি আরাফ আমার মনোযোগ নিতেই এমনটা করেছে। সে মৃদু স্বরে বলল, খাওয়া বাদ দিয়ে কোন সাগরে ডুবে দিয়েছেন? সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি বারোটা ছিঁড়ে একটু একটু খেতে শুরু করলাম। ওরা সবাই অনেক কথা বলছিল, আমি ছাড়া কেউই চুপচাপ খাচ্ছে না। আমি মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম এই কোলাহল মেনে নেওয়ার। রুহি আর পিহু সবসময় আমার সঙ্গে ছায়ার মতো থাকে। পিহু তাদের ফ্যামিলি অ্যালবাম এনে বলল, ভাবি, তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমরা হচ্ছি মোট 11 ভাই, 6 বোন। এর মধ্যে 4 আপু তোমার ননাস, ননদ কেবল আমরা দুজন। আর ভাইদের তো দেখলেই। আরাব ভাইয়া সবার বড়, তাই তোমার প্রতি আমাদের সবার এত আগ্রহ। একে একে সবার ছবি দেখালাম আর মজার মজার স্মৃতি শুনে হাসলাম। সত্যি বলতে রুহি আর পিহু আমাকে এতটাই আপন করে নিয়েছিল, আমার একবারও মনে হয়নি ওরা আমার ননদ। এই পরিবারের সবাই অনেক ভালো, একে অপরকে ভালোবাসে, সম্মান করে, একসঙ্গে বাস করে। আমার শাশুড়ি তথা এই বাড়ির বড় বউ, তাকে সবাই অনেক মান্য করে চলে। তিনিও প্রয়োজনের কোঠায় আবার কমল রূপ ধারণ করেন। খাওয়ার সময় বাদে এই বাড়িতে সবাই মহাব্যস্ত। আসলে সবাই যতই ব্যস্ত হোক, খাবার সময় এখানে উপস্থিত থাকতেই হয়। কেউ কারো ঘরে গিয়ে অযথা বিরক্ত করে না। আড্ডার সময় ব্যতীত কাউকে খুঁজে পাওয়া যায় না। সবাই প্রাইভেসি মেনটেন করে অন্যকে স্পেস দেয়। সত্যি বলতে এই নিয়মনীতিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। চাচিরা যখন রান্নাঘরে করতে আসে, আমি তাদের সাথে টুকটাক কাজ করি। মাঝে মাঝে এটা ওটা জিজ্ঞাসাও করি।
ওনারা এক একজন গল্পের আসর খুলে বসেন। আমিও নীরব শ্রোতা হয়ে শুনতে থাকি। আরাফ রোজ অফিস থেকে ফেরার পর কিছুক্ষণ শুয়ে থাকে। মা তখন শত কাজ থাকলেও আমায় রুমে পাঠিয়ে দেন। বলেন, শোন মা, স্বামী বাইরে থেকে ফিরলে পরিপাটি হয়ে সামনে থাকতে হয়, এতে তার ক্লান্তি অনেক দূর হয়ে যায়। নে, ওর জন্য কফিটা নিয়ে যা। আমি কফি নিয়ে রুমে এসে দেখি জনাব চোখ বন্ধ করে পড়ে আছেন। আমি নক করার পরও হেলদোল নেই। উনি কি ঘুমিয়ে পড়লেন? কফিটা ঢেকে রেখে আমি বেডের এক সাইডে বসে রইলাম। বহুক্ষণ পর আরাফ চোখ মেলে চাইল। আমায় দেখে মুচকি হেসে বলল, অসময়ে চোখ লেগে এসেছে, ডাকেননি যে? আপনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন, তাই ডাকিনি। রেবা, জি। আপনি এখানে ভালো আছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না? আমি ভাবছিলাম কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাব। আপনার কোনো পছন্দ আছে এই বিষয়ে? হানিমুন কোথায় যাবেন ভেবে রেখেছেন কি না? আপনি যেখানে যেতে ইচ্ছুক, এসব নিয়ে ভাবিনি আসলে। আচ্ছা বলুন তো, পাহাড় না সমুদ্র? পাহাড়। আচ্ছা। আরাফ আমার অনেক খেয়াল রাখতো। আমার সুবিধা অসুবিধার প্রতি সতর্ক থাকতো। এই পরিবারের সবার পজিটিভ কার্যকলাপ আমার মনে শান্তি দিতে পারেনি। আমার বারবার মনে হতো বিয়ে হয়েছে তাই সবাই এত কনভিন্স করছে। কিন্তু আরাফের প্রতি মন হতো তৌকির তো শুরুর বছরগুলো তো কত কৌতূহলী ছিল, যত্নশীল ছিল। ছেলেরা প্রথম প্রথম ভালোবাসলেও ধীরে ধীরে তাদের ভালোবাসা বদলে যায়, এটা স্থির থাকে না। আমি এখন তার প্রেমে পড়েই সব ভালোবাসা উড়ে যাবে। আমি জানি এ আমার ছোট মনের পরিচয় বহন করে, কিন্তু আমার ভাঙা মনের অবস্থা তেমনই ছিল। বিয়ে করে নতুন ঘরে এলেই মনের ক্ষত মিশে যায় না। আমার অতীতের দগদগে ক্ষত এখনও তাজা হয়ে বুকে বিঁধে আছে। আমার বাধ্য মনে এখনও তৌকিরের স্মৃতিতে ডুবে থাকে। আমি তো আর রোবট নই, সব কিছু ডিলিট করে ফেলবো। অপর পাশের মানুষটা সব ভুলে গেছে, আমি তো ভুলিনি। আমার মাঝে মধ্যে মনে হতো আমি মরে গেলেই ভালো হতো। এ এক জীবনে মানুষ তো বারবার প্রেমে পড়ে না, নাকি পড়ে? সেসব আমি জানি না, জানতেও চাই না। আমি তার প্রতি অসম্ভব দুর্বল বলেই তো বারবার তার পায়ে পড়েছিলাম। কত আকুতি মিনতি করেছিলাম, এভাবে ফেলে যেও না। একটা বছর আমি কুকুরের মতো তার পিছু পিছু ঘুরেছি। পদে পদে অবজ্ঞা অপমান ছাড়া কিছুই পাইনি। সে পরিহাস করে বলেছিল, এখন ভালো চাকরি পেয়েছি তো তাই লোভ পড়েছেন, তাই না? আগে তো খুব ব্যক্তিত্ব দেখাতে, এখন কোথায় গেল তোমার আত্মমর্যাদা? শোনো, আমি বলি, তোমার মতো মেয়ের সঙ্গে এত বছর প্রেম করেছিলাম। না হয় যেমন রসকসহীন সুচিত্রা সেন টাইপের মেয়ে তুমি, কেউই তোমার কাছে দুদিনে বেশি টিকতে পারবে না। আসলে কি তাই? আমি এতই নগণ্য? আমায় কেউ ভালোবাসতে পারবে না? প্রেম মানেই অনাকাঙ্ক্ষিত স্পর্শ, যখন তখন শরীরে হাতড়ে বেড়ানো। ওইসব যারা করতে দেয় না তারাই রসকসহীন, প্রেমিকা হিসাবে অযোগ্য। তৌকির বলে আমি দীর্ঘদিন তার প্রেমিকার রোল নাম্বার প্লে করেছি। প্রকৃত অর্থে তার মনের দুর্বলতার সৃষ্টির তথা শারীরিকভাবে আকর্ষণ তৈরির কিছুই করিনি। সে আমার যা দেখে আকৃষ্ট হয়েছে তা নাকি অন্তঃসারশূন্য। তার শব্দগুলো আমি মার্জিতভাবে লিখে প্রকাশ করলেও এর ভেতরে থাকতো জঘন্য ভাবভঙ্গি আর অশ্লীল শব্দগুচ্ছ। এই যে সব বলতো, এগুলো আমি মনে রাখি না। তার ক্ষেত্রে আমার মাইন্ড চাইলেও নেগেটিভ হয় না। আমি পজিটিভভাবেই ভাবতাম এইসব সে আমার পিছু ছাড়ানোর জন্য ব্যবহার করছে। আমার ইচ্ছে করে কষ্ট দিচ্ছে, রাগ পড়লে সব ঠিক হয়ে যাবে। সে ফের আবেগ ঘন স্বরে বলল, আহা রেবা সোনাটা, আমি তোমার এতগুলা ভালোবাসি, এইসব কেবল তোমায় রাগানোর জন্য বলেছিলাম, কোনটাই সত্যি না। আমার মন ঘুরতে থাকে ভালো সময়গুলো, যখন আমার জ্বরের খবর শুনে সে কত টেক্সট করতো, স্থির হয়ে যেত আমার চিন্তায়। আমার অনাগত দিনে কিভাবে সংসার সাজাবো, একটা ভালো চাকরি পেলেই সে বাবার কাছে আসবে, চিলেকোঠায় বাসা ভাড়া নিবে, যেন মধ্যরাতে বৃষ্টিবিলাস কিংবা চন্দ্রবিলাস করতে বাধা না থাকে। এমনি কত লাল নীল স্বপ্ন। সেই স্বপ্নগুলো তখন রঙিন প্রজাপতি হয়ে আমার মনে রংধনু ছড়াতো। আমি বিভোর হয়ে থাকতাম তৌকিরের মাঝে। এখন আমি অন্য কারোর স্ত্রী, সে অন্য কারো স্বামী। এই তিক্ত বাস্তবতা
আমায় প্রতি মুহূর্তে দংশন করে। আমি বৃথায় নীল হয়ে পড়ে থাকি। আমার এই যন্ত্রণার সমাপ্তি কি আদৌ ঘটবে? আরাফ আজ না হয় কাল ঠিকই তার অধিকার চাইবে। আমি মনের মাঝে অন্য কাউকে রেখে শরীরটা কিভাবে তাকে দেই? আমি কেন পারি না তৌকিরকে ঘৃণা করতে? আমি কেন এত বেহায়া? আচ্ছা, আমার কি আরাফকে এসব জানানো উচিত? সে যদি জানে তার স্ত্রী প্রণাক্ত ছিল, আমাকে নষ্ট ভাববে। এখন যেমন যত্ন করে সম্মান করে তেমনটা আর করবে না। এখনকার প্রেম মানেই তো অনেক কিছু। সেও আমাকে সেই তালিকাভুক্ত করে অসতী ভাববে, ঘেন্নায় ছুঁড়ে ফেলবে। না, আমি পারি না ভাবতে। আমার মন প্রাণ বিষিয়ে উঠেছে। একটু শান্তির জন্য মরিয়া হয়ে উঠি। তখনই আরাফ আসে, মৃদু স্বরে ডাকে, রেবা। তার এই ডাকে অদ্ভুত মায়া মেশানো থাকে। আমি তার সকল ক্লেশ লুকিয়ে মুখ নকল হাসি রেখা টেনে তার দিকে ফিরে তাকাই। নিজেই শ্রেষ্ঠ অভিনেত্রী প্রমাণ করার জন্য অলিখিত প্রতিযোগিতায় নামি। রেবা, মা, বলছিলাম আপনার ওখান থেকে ফোন এসেছে। বিয়ের পর তো যাওয়া হয়নি, তাই কাল সকালে রওনা দিব। আচ্ছা, আপনার জন্য কয়েকদিনের কাপড় নিব, থাকবেন নাকি? আপনার ইচ্ছা, আপনি যা বলেন। সব সময় এভাবে বলেন কেন? আপনার মতামত আমি না জানলে কে জানাবে? সব সময় আমার উপরে ফেলে দিলে হবে? আপনি যা বলেন তাই মানব। আমি তার আনুগত্য চাই না, রেবা। আমাকে আপনি বন্ধু ভাবছেন না কেন? স্বামী মানেই হুকুমকর্তা নয়। আমরা দুজন একে অপরের মতামত জানবো, বন্ধুসুলভ আচরণ করব, তবেই তো সম্পর্ক দৃঢ় হবে, তাই না? আমাকে আপনাকে আমি জানতে চাই, বুঝতে চাই। সেই চেষ্টাই করি সব সময়। কিন্তু আপনি তো আমায় জানতে দিচ্ছেন না। এভাবে হলে আমি একা কত দূর যাব? আপনি আমায় ভুল বুঝছেন, ব্যাপারটা এমন নয়। তবে কেমন? বুঝিয়ে বলুন। দেখুন, আপনি অফিস করেন, আপনার অনেক কাজ থাকে। ওখানে কতদিন থাকবো এটা তো আপনি ভালো বোঝেন। আপনার সুবিধা মতো দিন নির্ধারণ। আপনি আমার অভিযোগ বোঝেননি। আমি শুধু আজকের টপিকের পরিপ্রেক্ষিতে বলিনি। আমি চাই আপনি আমার সঙ্গে মন খুলে কথা বলুন। আপনার ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, ইভেন আমি কোন রঙের শার্ট পরব তা পর্যন্ত আপনি সিলেক্ট করুন। আমি সবসময় ভেবে এসেছি আমার জীবনসঙ্গী যখন আসবে আমি আমার সব দায়িত্ব তাকে দিব। তার কাজ হবে কেবল আমাকে আমাতে ডুবে থাকা। কিন্তু আমি তো শুনেছি আপনি নিজের কাজ নিজেই করেন, অন্য কাউকে দিয়ে করাতে পছন্দ করেন না। আমি নিজের সব কাজ নিজেই করি, এটা সত্যি। আর অন্য কাউকে দিয়ে করাতে আমার ভালো লাগে না। কিন্তু আপনি তো আর অন্য কেউ নন। আপনি আমার অংশ, আমার অর্ধাঙ্গিনী। আপনার বেলায়ও তেমন ভাববো। আমি দুঃখিত। আমার আপনার প্রতি আরও যত্নশীল হওয়া উচিত। আমি এখন থেকে সব খেয়াল রাখব। আরাপ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আপনাকে আমি বোঝাতে পারি না, রেবা। এখানে কাজের লোকের কি অভাব আছে যে আপনাকে কাজ করতে হবে? আমি তো বোঝাতে চেয়েছি আমায় ভালোবাসতে। মেয়েরা ভালোবাসার মানুষের জন্য যা যা করে আপনিও তাই করুন। অথচ আপনি বুঝলেন না। কেন আপনি এমন নিযুক্ত কর্মচারীর মতো আচরণ করেন? আমার সামনে নত হয়ে থাকেন। আমি আপনার মনিব না। আমি তো এমন চাই না, রেবা। একটা অদৃশ্য দেয়াল আমাদের মাঝে, যা টপকে না আমি ভেতরে ঢুকতে পারি, না আপনি আমায় ব্যাকুলতা দেখতে পারছেন। রাতে মাকে ফোন করে জানালাম আমরা আগামীকাল সিলেটে আসছি। মা শুনে অনেক খুশি হলো। আমি ব্যাগপত্র গুছিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। আরাফ তখন ল্যাপটপে কাজ করছে। হঠাৎ মনে পড়লো তার দায়িত্ব নিয়েছি আমি। আপনার জন্য কফি বানিয়ে আনবো? আরাফ পাশে থাকা কফি মগ দেখিয়ে বলল, ধন্যবাদ, লাগবে না। আমি তার সামনে বসে আঙ্গুলের আঁচল পেঁচাচ্ছিলাম। তখন সে বলল, কিছু বলবেন? আপনি কি আমার উপর রেগে আছেন? আপনার এমন মনে হলো কেন? তখন আপনার গলার সুরে শুনে মনে হলো। আরাফ ল্যাপটপ রেখে আমার দিকে তাকালো, ধীর গলায় বলল, রেবা, আমি কথাগুলো রাগ করে বলিনি। আমি আমার মনের কথা গুছিয়ে বলতে পারি না। হয়তো তখন উত্তেজিত হওয়ার দরুন আপনার তেমন লেগেছে। আপনাকে হার্ট করে থাকলে সরি। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কারণ আমায় আজ পর্যন্ত কেউ সরি বলিনি।
দোষ হোক না হোক আমি সবসময় সরি বলি, অথচ এই মানুষটা সামান্য একটু জোরে কথা বলায় সরি বলছে। আরাফ আমার চুপ থাকতে দেখে বলল, আপনি ইন্ট্রোভার্ট, এটা আমি জেনেও ওভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। আমার উচিত ছিল আপনার নেচার বোঝা। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে পরিবর্তন হতে বলছি না। আপনি যেমন আছেন তেমনই বেশ। আপনার যখন আমাকে কাছের বলে মনে হবে কিংবা আমি আপনার কমফোর্ট জোন হব, তখনই না হয় মন খুলে কথা বলবেন। আর আমার বিশ্বাস সেটা অতি দ্রুতই হবে। আমি তার চোখে তাকিয়ে বললাম, কি প্রশান্তিময় সে চাহনি! সে চোখে কোনো ক্রোধ নেই, হিংসা নেই, তাকে পরম বিশ্বস্তের হাতছানি। সকালে ব্রেকফাস্ট করেই আমরা বের হই। মা ড্রাইভার চাচাকে বারবার বলে দিলেন সাবধানে যেন নিয়ে যায়, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ড্রাইভ করে। গাড়িতে বসার পর আরাফ বলল, আসলে মায়ের জার্নি নিয়ে ফোবিয়া আছে, তাই আর কি। আমি বললাম, মা আসলে নরম মনের মানুষ, সবার জন্যই অনেক ভাবেন। কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে ব্যস্ত নগরী দেখলাম। আমি আমার জার্নিতে জেগে থাকতে পারি না। গাড়িতে উঠলে আমার খুব ঘুম আসে। আমি বেশ শান্তিতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। আরাফ ল্যাপটপ অফ করে পাশে তাকিয়ে দেখে রেবা ঘুমাচ্ছে। মুচকি হেসে বলল, ঘুম কাতুরে মেয়ে একটা। ঘুমানোর কম্পিটিশন হলে সে নিশ্চিত ফার্স্ট হতো। জাকুনিতে হাতেই রেবা সাইডে পড়ে যাচ্ছিল। আরাফ তাকে ধরে ফেলে, সাবধানে এক হাতে জড়িয়ে রেবাকে আগলে রাখে পুরোটা সময়। রেবাও তার বরের বুকে মাথা রেখে শান্তিতে ঘুমায়। বাসার সামনে আসতেই আরাফ আমায় ডেকে তোলে। আমি এক ঘুমে সিলেট পৌঁছে গেছি ভেবেই লজ্জায় পড়ে গেলাম। মানুষটা আমায় নিয়ে কি ভাবলো কে জানে। গাড়ি থেকে নামতে মা, আপা, ভাইয়া আর ভাবি এলো আমাদের বেতন নিতে। অনেকদিন পরে সবাইকে দেখে মনটা ভালো হয়ে গেল। সবাই আরাফকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর আমি আমার ভাতিজি মিমকে কোলে নিয়ে আমার রুমে ঢুকলাম। নিজের রুমে যেমনই হোক না কেন, এটার মতো স্বস্তির স্থান আর কোথাও হয় না। আমি আমার ব্যালকনিতে গিয়ে দেখি মা আমার সব গাছকেই যত্ন করে রেখেছে। আমি সবটাকে ছুঁয়ে বললাম, ভালো আছিস তোরা? আমায় খুব মিস করছিলে তোরা, তাই না? মিম বলল, ফুপ্পি জানো, তুমি যখন ছিলে না আমিও তোমার মতো ওদের সাথে গল্প করেছি। ওরা না হয় বোবা হবে তো, এই জন্য ওরা তো ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আম্মাজান। আমার বিয়ে হবার পর মা একা হয়ে যাবেন ভেবে বাবিরা এখানেই থাকেন। আমি শাওয়ার থেকে বের হতেই দেখি আরাফ বসে আছে। আমাকে দেখে বলল, বেশ পরিপাটি রুমটা আপনার, বোঝাই যায় খুব যত্নে সাজিয়েছেন। ধন্যবাদ, আপনার কিছু লাগবে না। যে খাতিরটা হলো আমার, এখন পানি পান করব তার জায়গাও নেই। দূর বাড়িয়ে বলছেন, আপনার খাওয়ার হাল আমি ভালো করেই জানি। আরাফ শার্টের কলার পেছনে ঢেলে বলল, আমি একটু ঘুমাবো। আপনার তো ঘুমোতে হবে না নিশ্চয়ই, পুরোটা জার্নিতে যে ঘুম দিয়েছেন মাশাল্লাহ। আমি ঈষৎ গলা ফুঁকিয়ে বললাম, ঘুম নিয়ে খোঁচা দিবেন না, আমি একটু বেশি ঘুমাই আর কি। ঘুমোতে পারা একটা আর্ট, সবাই ঘুমোতে পারে না। জি জি অবশ্যই, আমি তো বলছি না যে এটা খারাপ, তবে একটা রোমান্টিক লং জার্নিতে কেউ ঘুমায়? আমি তো ভাবছি হানিমুনে গেলে কি হবে, দেখা গেল টাকা খরচ করে নেপালে গেলাম আর আপনি রেসোর্ট ছেড়ে বের হচ্ছেন না ঘুমের জন্য। হা হা হা। আমি লজ্জায় মাথা নুয়ে ফেললাম। তার ধারণা সত্যি, এ আমার চেয়ে ভালো জানে না। কলেজ থেকে কক্সবাজার ট্যুরে গিয়ে আমি বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়েছিলাম। তখন আমার ফ্রেন্ড মিথিলা বলছিল, টাকা খরচ করে এত দূর আসলি বুঝি ঘুমাতে, সূর্যোদয় তো দেখলি না, অন্তত অস্তটা দেখে যা। রান্নাঘরে গিয়ে দেখি মা আর ভাবি বিকেলের জন্য নাস্তা তৈরি করছেন। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি রেস্ট নাও, এই সময়ে এত খাটতে হবে না। মা বলল, আমিও সেই কখন থেকে বলছি গিয়ে বিশ্রাম নিতে, আমার শরীর এখন জোর আছে, কিন্তু তোর ভাবি শুনছে না। ভাবি হেসে বলল, মা আপনাকে একটু কাজ করতে দেন না রেবা, আপা আপনার পর থেকে উনি আর আপাই সব করছেন। সব সময় শুয়ে বসে থাকতে কার ভালো লাগে বলো? প্রথম কয়েক মাস একটু সাবধানে থেকো না বাপু, এমন তো আমার ঘরে অনেক মানুষ,
কাজের মানুষ নেই, বুঝলি খুকি? তোর ভাইটা আরেকটা বদ, পানির গ্লাসটা পর্যন্ত তুলে নেয় না, সব কাজ বউকে দিয়ে করে দিতে হয়। ছেলেটা কার যে আক্কেল হবে, দিন দিন আলসের ডেকি হচ্ছে। আর এর সব ক্রেডিট তোর ভাবির, তোর বর্ষহাগী মেয়ে। আমি জোর করে ভাবিকে রুমে পাঠিয়ে মায়ের সঙ্গে যোগ দিলাম। মা আমার দিকে চেয়ে হাসলেন, বললেন, হ্যাঁ রে খুকি, ওখানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো? ওনারা সবাই তোর যত্ন করে? হুম, অনেক যত্ন করে। আর তুই? আমিও চেষ্টা করি। শোন মা, বিয়ের পর স্বামীর সংসারই সব। তাদের মন থেকে ভালোবাসতে হয়, যত্ন করতে হয়। ওখানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না, সব সময় হাসি খুশি থাকবি। প্রথম প্রথম একটু একটু কষ্ট হলেও কয়েক বছর পর দেখবি এরাই তোর আপনজন। বিয়ের আগের সব স্মৃতি ভুলে বর্তমানে এ নিয়ে বাঁচ। একটা কথা মনে প্রাণে বিশ্বাস করবি, আমাদের জীবন থেকে কেউ চলে যায় না, আল্লাহই মেহেরবানি করে ভুল মানুষদের সরিয়ে দেন। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে ভেবে জামাইকে ভালোবাসতে শুরু কর। আমি শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম, ধীর গলায় বললাম, ভালোবাসতে শুরু করে বললেই তো আর ভালোবাসা শুরু করা যায় না। ভালোবাসা তো এত সহজ না। মা হাতের কাজটা না থামিয়ে বলল, সব কিছুই সহজ, কঠিন ভাবলেই কঠিন। আমরা ভাবি মন বুঝি বড় জ্ঞানী, ওকে ফাঁকি দেওয়া সহজ না। অথচ সত্যটা হলো মন হচ্ছে সবচেয়ে বোকা। ও যদি বুদ্ধিমান হতো, ভুল মানুষের জন্য ভালোবাসা জমাতো না। খবর নিয়ে দেখ গিয়ে কয়টা মন সঠিক মানুষকে ভালোবেসে সুখে আছে। বেশিরভাগ দেখবি আবেগের তাড়নায় ভুল মানুষের জন্য জীবনটা নরক বানিয়ে রেখেছে। তুই অল্প বয়সে বাছ বিচার না করে প্রেমে পড়েছিলি, পরিপক্ক বয়সে এসেও লোকে সঠিক মানুষ চিনতে পারে না, তোকে আর কি দোষ দিব? তবে একটা কথা মনে রাখিস মা, যে মানুষ সম্মান করতে পারে না, কদর দিতে জানে না, অন্যজনকে অপমান অপদস্থ করার মাঝেই দাম্ভিকতা খুঁজে পায়, সে আর যাই হোক প্রকৃত ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না। যে প্রেমিকার অপরিপক্ক হাতের রান্না করা খাবারে ভালোবাসা খুঁজে বিষাদ বলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, তার থেকে ভবিষ্যতে ভালো আচরণ আশা করতে পেরেছিলে কিভাবে? আমি চমকে মায়ের দিকে তাকালাম। মা সেই ঘটনা কিভাবে জানে? মা আমার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তোরা ভাবিস তোরা খুব শেয়ানা, লুকিয়ে বাবা মাকে ফাঁকি দিতে পারিস। আসলে কি জানিস, তোরা আমাদেরই অংশ, আমাদের ফাঁকি দেওয়া এত সহজ না। যদি তুই যেদিন ভোরে রান্নাঘরে ঢুকে কী সব রান্না করে বক্সে ভরে কোচিংয়ের জন্য বেরিয়েছিলি, সেদিনই খটকা লাগে আমার। ফেরার পর তোর ফোলা চোখ, বিভিন্ন মুখ দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। কিন্তু কি ঘটেছিল তা পরে জেনেছিলাম মিথিলার কাছ থেকে, বলে দীর্ঘশ্বাস ফেলল। আমি মাথা নিচু করে বললাম, মা, ওকে অভিশাপ দিও না, এখানে ওর কোনো দোষ নেই, তোমার মেয়ের কোনো গুণই ছিল না। তাছাড়া কেউ তো আর তার মুখ বুজে জঘন্য খাবার গিলবে না। প্রেমিকা হোক বা বউয়ের মুখের উপরে রাগ দেখাবে না। মা আমার দিকে বলল, আচ্ছা, তবে পরীক্ষা করে দেখি কি বলিস। আমি মায়ের দিকে তাকালাম, তিনি কি ভাবছেন বোঝার বৃথা চেষ্টা করলাম। মা বলল, একটা কথা বলতো, তোর দুলাভাই আর বাইয়ে তাদের বউকে ভালোবাসে কিনা? বাসে তো, অনেক ভাসে। আপাকে দেখো না, একটা দিনের জন্য একা ছাড়ে না। আর ভাই তো ভাবিতে অজ্ঞান। আচ্ছা শোন, আচ্ছা শোন, এই সেমাইটা তোর ভাবি বানিয়েছে, আর ফিরনিটা তোর আপাও করেছে। এই দুটোইতেই লবণ মিশিয়ে দিয়েছি আমি। তুই গিয়ে তোর ভাইকে সেমাই দিবি, আর দুলাভাইকে ফিরনি দিবি। অবশ্যই যার যার বউয়ের সামনে। তারপর বাইরে এসে তাদের রিয়াকশন আমাকে বলবি, ঠিক আছে? তুমি এত লবণ দিয়েছো, ওরা খাবে না, অযথা নষ্ট করবে। যা বলছি কর না। আমি প্রথমে সেমাই নিয়ে ভাইয়ের রুমে গেলাম। ভাইয়াকে সেমাই দিতেই বলল, তুই বানিয়েছিস? আমি বললাম, না, ভাবি বানিয়েছে। তারপর আড়ালে দাঁড়িয়ে দেখলাম ভাইয়া বেশ আয়েশ করে খেতে খেতে কাজ করছে। শেষ করে বলল, রুমা, তুমি দারুণ সেমাই বানাও, শুধু চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে বোধহয়। ভাবি ততক্ষণে বললেন, আয় হায়, মাকে বলতে হবে এই সেমাই কাউকে যেন না দেয়। তুমিও না, এতক্ষণ ধরে খাচ্ছ, কিছুই বলছো না।
এরা বা সবাইকে দিয়ে ফেললে কি হবে? ভাইয়া তাকে আটকে বলল, তুমি বসো, আমি গিয়ে বলছি। এত অস্থির হবার কি আছে? রিল্যাক্স। আমি পরম তৃপ্তিতে আপার ঘরে ফিরনি নিয়ে গেলাম। আপা তখন ছোটকে নিয়ে শুয়ে আছে। দুলাভাই পাশে বসে পেপার পড়ছেন। আমি তাকে ফিরনি দিতেই বললেন, শালিকার রান্না ফিরনি নসিব হলো বুঝি? আপা বলল, না, তোমার পুরো বউটাই বানিয়েছে। আমি ফের বাইরে গিয়ে দাঁড়ালাম। দুলাভাই খেতে খেতে বলল, লবণের মতো ভালোবাসার গল্প ভালোই মনে রেখেছো তুমি। লবণ পড়েছ নাকি? বেশ, এটুকু হয়েছে আর কি। তবে মানতেই হয় তোমার রান্নার জবাব নেই। আমি হাসি মুখে মায়ের কাছে এসে বললাম, ওনারা দুজনেই খেয়েছে মা, সাথে প্রশংসা করেছেন। ওরা আসলেই বউ পাগল, হা হা হা। এমন সময় ভাইয়া এসে বলল, মা, সেমাই লবণ পড়েছে বোধহয়, এটা তুমি আর কাউকে দিও না। বেচারি কত ভালোবেসে রান্না করেছে, একটু ভুল হয়ে গেছে, বকিও না ওকে। মা হেসে বলল, আচ্ছা। তারপর আপা এসে বলল, মা, ফিরনিটা কাউকে দিও না, ওতে জন্মের লবণ হয়েছে। তোমাদের জামাই তো পুরো বাটি শেষ করেছে। আমি বললাম, চেখে দেখতে দাও, দিলই না। শেষে বাটি থেকে খেয়ে দেখি মুখে দেওয়ার জো নেই। কেমন পাগল দেখেছ? আমি দুলাভাইকে জিজ্ঞেস করলাম, এমন অখাদ্য খাওয়ার দরকার কি ছিল? দুলাভাই হেসে বলল, বুঝলি রেবা, তোমার আপার সাথে আমি 12 বছর সংসার করেছি। সে রান্নার বিষয়ে কতটা সিরিয়াস সে আমি ভালো করেই জানি। যে মানুষটা আমার জন্য এত কষ্ট করে যত্ন নিয়ে রান্না করে, তার রান্নায় আমি কখনোই বিষাদ পাই না। আমি উপাদান না দেখে তার ডেডিকেশনটা দেখি, তাই তার রান্না আমার সবসময় পছন্দ। আমি মায়ের কাছে গিয়ে বললাম। মা বলল, কি বুঝলি? কিন্তু মা, সবাই তো আর এক হয় না। সরাসরি বলাটা তো অন্যায় না। অন্যায় না মানছি, কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া কি ন্যায়? প্রকৃত পুরুষ কখনোই তার প্রিয়তমা রান্নাকে হেয় করে না। মজা না হলে সুন্দর করে বুঝিয়ে বলে। কেউ তো জন্মের আগেই শিখে আসে না, ধীরে ধীরে সব শেখে। কোন মানুষই বোলের ঊর্ধ্বে নয়, তবে দেখার বিষয় সঙ্গী তাকে কতটুকু উৎসাহ দিচ্ছে। আমি কৌতূহলী বলে বললাম, মা, ওনাকে পরীক্ষা করতে পারিস? না থাক, যদি রেজাল্ট নেগেটিভ আসে আমার অনেক খারাপ লাগবে। মা মন খারাপ করে চলে গেলেন। হয়তো আমার আরাফের প্রতি লো কন্ডিশন দেখেই তার মন খারাপ হয়েছে। আরাফ সন্ধ্যায় ভাইদের সাথে বের হলো। আমি মিম আর ছোটনকে নিয়ে খেলছিলাম। পাশে আপা আর ভাবি সিরিয়াল দেখছে। মা বসে বসে বই পড়ছেন। একটু পরে আরাফ অনেক কিছু নিয়ে ফিরল। সে সবার জন্য শপিং করেছে, সাথে ফুচকাও কিনে এনেছে। আরাফ বিনীত স্বরে বলল, আপনার জন্য কিছু উপহার নিয়েছি, জানি না পছন্দ হবে কি না। ছোট ভাই ভেবে গ্রহণ করুন। মা বলল, এত কিছু আনতে গেলে কেন বাবা? ভালোবেসে এনেছো, পছন্দ না হবার কি আছে? সবাই যার যার ব্যাগ নিয়ে আরাফের রুমে গেল। আমি বসে বসে তাদের দেখছি আর ফুচকা চুষে ভাবছি আমার জন্য কিছুই আনলো না। ভাবি আমার মনের খবর টের পেলেন যেন। তিনি আবার ফিস ফিস করে বললেন, তোরটা কি আর বড় ভাই বোনদের সামনে দিবে বেকুবিনি? ফুচকা খাওয়া রেখে যা, গিয়ে দেখ কি এনেছে। আমি উঠে গিয়ে দেখলাম জনাব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি অযথাই এটা ওটার শব্দ করে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলাম। ফুল হাতা শার্ট ইন করে ফর্মাল লুকে দাঁড়িয়ে থাকা মানুষটাকে পেছন থেকে মন্দ লাগছে না, বরং বেশি সুন্দর লাগছে। সে আমার দিকে ফিরে দু হাতে বুকের উপরে বাজ করে গিলে হেলেন দিয়ে দাঁড়ালেন। মনোযোগ দিয়ে আমায় পর্যবেক্ষণ করলে যেন। কি যেন গভীর দৃষ্টি। আমি বিছানা ঠিক করার বাহানায় আড়াল হলাম। সে ভিতরে এসে বলল, আলমিরায় কি আছে দেখেন। আমি অতি উৎসাহে আলমিরায় খুলতেই দেখি একটা তেলাপোকা। দরজা খুলেই উড়তে শুরু করছে। আমি উড়ন্ত তেলাপোকা ভীষণ ভয় পাই, তাই চিৎকার করে লাফাতে শুরু করছি। তেলাপোকা বাবাজি আমার আশপাশে উড়তে লাগলো। আরাফ একটা কাপড় দিয়ে ওটাকে ছিটকে বাইরে ফেলে। আমি ততক্ষণে আঁচলে মাথা ডেকে কাঁপছি। আরাফ ধীরে ধীরে ঘোমটা তুলল। ভয়ে আমার চোখের পাতা পর্যন্ত কাঁপছে। সে আমার কপালে এলোচুল সরিয়ে চিবুক তুলে বলল, এত ভীতু আপনি, জানতাম না।
আমি ধীরে ধীরে চোখ খুলতে তাকালাম তার দিকে। সে গাঢ় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চারদিকে তাকিয়ে বললাম, গেছে? হুম। ওহ, বাঁচা গেল। রেবা, জি। আপনি জানেন, আপনি অসম্ভব মিষ্টি একটা মেয়ে। আপনাকে দেখতেই আদর লাগে। আমি লজ্জায় রক্তিম হয়ে গেলাম। মানুষটা যেন এখনো আমার কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে ভ্রুক্ষেপে নেই। আমি এদিক ওদিক তাকাচ্ছি, ঘন ঘন চোখে পলক পড়ছে। আমি যেন হিন্নে হয়ে একজোড়া মুগ্ধ নয়ন থেকে পালানোর পথ খুঁজছি। বলা বাহুল্য, সে আমার কপালে কপালে ঠেসিয়ে বলল, সব সময় এমন কপালেই কপাল ভাবে থাকলে কেন? হুম। আমি ভাগ না ভাল্লুক? আমি আঁচল মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইলাম। আরাফ আলতো করে আমার চোখের পাতায় আদর ছোঁয়ালো। আমার পুরো শরীর শিহরণ খেলে গেল। তারপর হঠাৎ সরে গিয়ে বলল, আমার একটা জরুরি ফোন করতে হবে। সে চটজলদি রুম থেকে বেরিয়ে গেল। আমি অসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আলমারি বন্ধ করতে গিয়ে দেখি দুটি শপিং ব্যাগ। একটিতে আকাশি আর কলাপাতা রঙের কম্বিনেশনে তাঁতের শাড়ি, আরেকটিতে গাঢ় বেগুনি রঙের কাজ করা সালোয়ার কামিজ। মানুষটার রুচির প্রশংসা করতেই হয়। আরাব বাড়ির বাইরে এসে অস্থিরভাবে পায়চারি করছে। রেবা তাকে কি ভাবল কে জানে। ওই সময়ে ঘোমটা তোলার পর কি যেন হলো, ভয়ে ওর চোখ ঠোঁট কাঁপছিল। তাকে অসম্ভব মোহনীয় লাগছিল। তাও ভাগ্য চোখের পাতায় চুমু খেয়েছে, নয়তো মন যে বধ, শেষে মুখ দেখানোর পথ থাকতো না। আল্লাহ জান, আমি জানি না আমি তোমার শুকরগুজার হব নাকি আফসোস করব। রেবাকে এত সুন্দর না বানালে কি হতো? ওকে দেখলেই আমার দৃষ্টি সরে না। মনে হয় সারাক্ষণ চেয়ে থাকি। চলবে।